282 সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার সম্পাদক পরিষদের, গণমাধ্যমে হস্তক্ষেপ না করায় ধন্যবাদ জ্ঞাপন। আর নয় মন গড়া সার্কুলেশন এবং টিআরপি, বলেছেন তথ্যমন্ত্রী। অপতথ্য রুখতে সম্পাদকীয় নীতিমালার দাবি টেলিভিশন এডিটর্স কাউন্সিলের। ভিসি নিয়োগ নিয়ে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলায় রণক্ষেত্র ডুয়েট ক্যাম্পাস। জাহাঙ্গীরনগরে প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা। ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে রিট। হামের টিকার বিষয়ে সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা দাবি। 10 দিনের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশা স্বাস্থ্যমন্ত্রীর। দুষ্টু চক্রের হাতে জিম্মি দেশের জ্বালানি খাত, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে 5 রূপরেখা নিয়ে কাজ করছে সরকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 282 সাংবাদিকের তালিকা হস্তান্তর করে মামলাগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সম্পাদক পরিষদের নেতারা। তালিকার 94 জনের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা। নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেছেন, একজন সাংবাদিক কাউকে হত্যা করতে পারে এ কথা কেউ বিশ্বাস করবে না। আর ডেইলি স্টার সম্পাদক বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে এত মামলা গণতান্ত্রিক পরিবেশ ও সরকারের ভাবমূর্তির জন্য ইতিবাচক নয়। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন পত্রিকার সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা এবং সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলার বিষয়গুলো তুলে ধরেন সম্পাদকরা। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নিউ এজ সম্পাদক নুরুল কবির। জানান, 283 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলার তালিকা প্রধানমন্ত্রীর কাছে তুলে দিয়েছেন তারা। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করে এমন আইন কানুনের বিষয়েও সরকার প্রধানকে অবহিত করা হয়েছে। দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে প্রধানত বাংলাদেশের যে মিডিয়া সিন যেটা আছে, আইন কানুনের মধ্যে যে অগণতান্ত্রিকতার অংশগুলো আছে সেগুলোর সম্পর্কে আমরা তাকে অবহিত করেছি এবং অনেকগুলো বিষয়ে যে রিভিউ করা দরকার সেগুলো তিনি সম্মত হয়েছেন এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক মিডিয়া রেজিম করবার জন্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটা পরামর্শক কমিটি করে জুন মাস ধরে কাজ করে জুলাইয়ের কোনো একটা সময়ে একটা চূড়ান্ত একটা রিপোর্ট তৈরি করে তার আলোকে একটা গণতন্ত্র পরায়ণ আইন তৈরি করবার জন্যে আমরা সম্মত হয়েছি। প্রধানমন্ত্রীকে একটা লিস্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি যে প্রায় 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে এবং তার মধ্যে 94 জন হত্যা মামলার তারা আসামি হিসাবে। তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়েছি। এই লিস্টটা একদম যে সম্পূর্ণ সেটা বলবো না, অসম্পূর্ণ থাকতে পারে, কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করে দিয়েছি এবং প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করেছেন এবং তথ্যমন্ত্রীকে বলেছেন এবং এই ব্যাপারে ওনারা একটা উদ্যোগ নেবেন। আমরা খুব দৃঢ়ভাবে বলেছি যে এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়, এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। উনি কি বলেছেন? উনি এটা নিয়েছেন এবং উনি খুবই আন্তরিকতার সঙ্গে উনি এটা গ্রহণ করেছেন এবং বলেছেন যে ওনারা পরীক্ষা করবেন। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, সবার সঙ্গে আলোচনা করে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে চায় সরকার। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এ বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আর একই সঙ্গে গত সরকারের গঠন থেকে এই পর্যন্ত কোনো ধরনের কোনো হস্তক্ষেপ সরকারের পক্ষ থেকে না থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্পাদক পরিষদ সর্বসম্মতক্রমে অভিনন্দন জানিয়েছেন। গণমাধ্যমেও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন বলেও জানান সম্পাদক পরিষদের নেতারা। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে। বেলা 11:30টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান। প্রধানমন্ত্রী তারেক রহমান জানাজায় অংশ নেন। এছাড়াও জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রী পরিষদ বিভাগের সদস্যরা অংশ নেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুম মিজানুর রহমান সিনহার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় সংসদের স্পিকার ও স্থানীয় সরকার মন্ত্রী সহ অন্যরাও সাবেক এই প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। সবার সাথে আলোচনা করে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলে আশ্বাস দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, বিজ্ঞাপন পেতে কোনো পত্রিকা এখন থেকে আর মন গড়া সংখ্যা এবং টিআরপি প্রকাশ করতে পারবে না, তাও নিশ্চিত করবে মন্ত্রণালয়। আর টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতৃবৃন্দ বলেছেন, গেল 17 বছর গণমাধ্যমকে ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকার। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। গণমাধ্যমের সার্বিক অবস্থা নিয়ে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন টেলিভিশনের সম্পাদকদের নিয়ে নতুন গঠিত এডিটর্স কাউন্সিল। এ সময় তারা অভিযোগ করেন, টেলিভিশন মাধ্যমের স্বার্থ রক্ষায় কেউ কাজ করেনি। দাবি ওঠে এই পেশার নিরাপত্তা নিয়ে। এডিটোরিয়াল ইনস্টিটিউশনকে সত্যিকার অর্থে আমাদের মিডিয়ার যে নীতি নির্ধারণী ভূমিকা, দেশ জাতির স্বার্থে এবং মিডিয়ার যে সত্যিকারের বৈশিষ্ট্য এবং চরিত্র, তা যেন পরিস্ফুটিত হয়। আজকে সংবাদের নামে, সামাজিক যোগাযোগ মাধ্যমের নামে সমাজে নানা রকমের অপতথ্য ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, মিথ্যাচারে ভরে গেছে, হিংসা বিদ্বেষ, কোনো ধরনের নীতিমালা গ্রহণ না করে যে সংবাদ মাধ্যম হতে পারত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি ক্ষেত্র বিশেষে ওই মাধ্যমগুলো এবং কোনো দায়িত্বহীনতার কারণে লক্ষ্য করা যায় যে সমাজে অস্থিরতা সৃষ্টি হয়, সমাজে বিদ্বেষের জন্ম হচ্ছে, রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। গণমাধ্যম থেকে সবাইকে নিয়ন্ত্রণ প্রয়োজন আছে। একটি বাস যখন চালায়, বাসেরও তো একজন ড্রাইভার থাকে। তো আমি মনে করি প্রতিটা জিনিসের একটা নিয়ন্ত্রণ এবং একটি আইনি কাঠামোর ভিতরে থাকতে হবে। সেই ক্ষেত্রে অফকমের আদলে যে কোনো একটি রেগুলেটরি বোর্ড তৈরি করা আমার মনে হয় এটা খুব জরুরি। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, যারা রাষ্ট্রের কর ফাঁকি দিতে গণমাধ্যমকে ব্যবহার করছেন তাদের থেকে ইতিবাচক কিছু আশা করা যায় না। সবার সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আশ্বাস দেন মন্ত্রী। এতগুলি স্টেক হোল্ডার হওয়ার কারণে আমাদেরকে কমিশনের মধ্যে ঢোকা ছাড়া কোনো উপায় নাই। 1, 2 হলো সেই কমিশন হতে হবে অবশ্যই সকল অংশীদারদের কাছে গ্রহণযোগ্য। মালিক থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে একদম কর্মচারীটা পর্যন্ত তার বেনিফিশিয়ারি থাকা দরকার। বর্তমান টিআরপি পদ্ধতি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তা থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেন তিনি। ভিজুয়াল মিডিয়াতে আপনার কত লোক দেখে, কত লোক দেখে না, এটার একটা পরিসংখ্যান ব্যবস্থা আজকালকার ডিজিটাল যুগে এটা কোনো কঠিন কাজ না। হ্যাঁ, ছাপার ক্ষেত্রে যেহেতু আমাদের সমস্ত প্রেসের কম্পালশন করা যায় নাই যে সে ডিজিটাল প্রেসে যাবে, সেজন্য তার ছাপাটা আমার পাওয়ার কোনো ডিজিটাল মেকানিজম নাই। কিন্তু এই না থাকার সুযোগে মাত্র 500টা টিআরপি দিয়ে আমি দেশের 5 কোটি টেলিভিশনের হিসাব বুঝাই দেব, অথবা সেই মিথ্যাকে গ্রহণ করব, অথবা পত্রিকার ছাপাকে আমি আমার মন গড়া একটা সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনের সুযোগ সুবিধা বন্টন করব, এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসবে। এমন উদ্যোগ মন্ত্রণালয়ের কাজকে আরো গতিশীল করবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সুযোগ সুবিধা বন্টন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের দফায় দফায় হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস। সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত 10 শিক্ষার্থী আহত হয়েছেন। সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে ত্রিমুখী সংঘর্ষের সূত্রপাত হয়। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ,
ছাত্রদল বহিরাগতদের এনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। সম্প্রতি সরকার ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়। প্রজ্ঞাপন জারির পর থেকেই এই নিয়োগ প্রত্যাখ্যান করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত থেকে নিয়োগ বাতিলের দাবিতে তারা ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি পালন করছে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড দেখানোর কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ছাত্রদল ও বহিরাগতরা নবনিযুক্ত ভিসি ডক্টর মোহাম্মদ ইকবালকে ক্যাম্পাসের গেট ভেঙে ক্যাম্পাসে ঢোকানোর চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপরও হামলা করে তারা। আমরা ডুয়েটিয়ানরা আমরা গতকালকে বিভিন্ন আমাদের যে মাধ্যমগুলো ছিল সেখানে আমরা জানিয়ে দিই আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। কিন্তু এখানে আমরা দেখলাম আমরা যখন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিলাম তখন ছাত্রদল এবং স্থানীয় যে টুকাই যারা আছে ওদেরকে এনে আসলে অতর্কিত হামলা করে। কিন্তু আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। এই জন্যই এই পরিপ্রেক্ষিতেই আমাদের যে সাধারণ শিক্ষার্থী ছিল তারা অনেক আহত হয়েছে। আমাদের যে যৌক্তিক দাবি, গণতান্ত্রিক দাবি, আমরা যেই ডুয়েটে পূর্ব থেকে কর্মরত শিক্ষক চাই, এইটুকুই। তো এখানে এই আন্দোলনে আমরা সাধারণ শিক্ষার্থী, এখানে না শিবির লিড দেয়, না ছাত্রদল লিড দেয়, না অন্য কেউ লিড দেয়, এখানে সাধারণ শিক্ষার্থীরা লিড দেয়। সাধারণ শিক্ষার্থীরা প্রথম থেকে আমরা ডেকে এসেছি যে এটা ডুয়েটের স্বার্থ, এখানে কোনো রাজনৈতিক স্বার্থ নাই। ছাত্রদল পাচ্ছে কেন কমিশন, তারা কেন তাকে মানে নেবে না? তারা তাকে ঢোকানোর চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। তারা তো ডুয়েটকে ধারণ করে না। তারা যদি আমার ডুয়েটকে ধারণ করতো তাহলে তো তারা এই বিসির পক্ষ নিতে পারতো না কখনো। পুলিশের 7 জন সকালবেলায় যখন সংঘর্ষ চলছিল এদের দুই পক্ষকে নিবৃত্ত করতে 7 জন পুলিশ আহত হয়েছে। এ ব্যাপারে একটা মামলা হবে এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কোনো হীন স্বার্থ যদি কারো থাকে, এটা একজন সরকার ভিসি নিয়োগ দিয়েছে, স্বাভাবিকভাবে এটা দায়িত্ব হস্তান্তর হবে। কেউ যদি এর বিরোধিতা করে, হীন স্বার্থ করে চেষ্টা করে, তাহলে সেটার আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণার অংশ হিসেবে সকাল 10টার দিকে তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অবস্থান নেন। এ সময় প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তোলা হয়। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। এদিকে এই পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ার দিয়েছেন শিক্ষার্থীরা। আজকে 107 ঘন্টা পার হয়ে যাচ্ছে এবং এখনো আমরা অপরাধীর কোনো হদিস পাই নাই, এবং কালকে আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে যতদিন পর্যন্ত না আমরা অপরাধীর খোঁজ পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা রেজিস্টার ছাড়বো না, আমরা প্রশাসনিক কোনো কার্যক্রম চলবে। আমরা আলটিমেটাম দিয়েছিলাম 48 ঘন্টার মধ্যে যে পলাতক আসামি তাকে গ্রেফতার এবং বিচার কার্য শুরু করতে হবে। তাতে যদি ব্যর্থ হয় এই ঘটনা এবং পূর্ববর্তী সকল ঘটনার দায় গ্রহণ করে দায়িত্বহীনতার জন্য সম্পূর্ণ প্রক্টোরিয়াল বডি পদত্যাগ করবে। আমাদের এখন একটাই দাবি, আমাদেরকে জবাবদিহিতা করতে হবে যে কতক্ষণের মধ্যে আসামিকে ধরা হচ্ছে। যেটা আমরা দেখতে পাচ্ছি 5 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাচ্ছি না। আমরা শুধু হামের টিকাদান কর্মসূচি বাতিলের সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই রিট আবেদন দায়ের করেন। রিটে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে গত 6 এপ্রিল ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান। তাতে বলা হয়েছিল নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সব সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা। এদিকে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে হামে আক্রান্ত শিশুর চাপ যেন কমছেই না। এখনো হামে আক্রান্ত শত শত শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসকরা বলছেন হামরোগ থেকে সুস্থ হয়ে উঠলেও নিউমোনিয়া, জ্বর, পাতলা পায়খানা সহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। জেলা কিংবা বিভাগীয় শহরে হামের যথাযথ চিকিৎসা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। গত 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। আগামী 10 দিনের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে।
হামে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা হাসপাতালে 5 দিন ধরে চিকিৎসাধীন শিশু তাজিম একটু সুস্থ হয়ে উঠেছেন। বেডে বসেই পরীক্ষা দেওয়ার আশায় পড়াশোনায় ব্যস্ত। তার মা জানান এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। কালকে 18 তারিখ পরীক্ষা, জুনিয়র 1 2 পরীক্ষা, তো এর ভিতরে তো অসুস্থ যে লেগা তো পরীক্ষা দিতে পারবো না। আবার গ্যাসের সপ্তাহে আমপারা নেওয়ার কথা ছিল, এখন অসুস্থ লেগে কোনোটাই হচ্ছে না। এই হাসপাতালে চিকিৎসাধীন 70 শিশুর মধ্যে বেশিরভাগ শিশুই হামের সঙ্গে সঙ্গে নিউমোনিয়া, পাতলা পায়খানা সহ অন্যান্য রোগে আক্রান্ত। তাদের স্বজনরা জানান স্থানীয় ক্লিনিক কিংবা সদর হাসপাতালের চিকিৎসায় পুরোপুরি সুস্থ না হয় ছুটে আসেন রাজধানীর সরকারি হাসপাতালে। এতে তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীনও হচ্ছেন। বাচ্চা জ্বর হয়েছিল, ফার্স্টে প্রচণ্ড জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পরে ওষুধ আনছি, খাওয়াইছি, ভালো হইতেছে না। পরে কালকে রাত্রে 1টা বাজে নিয়ে আসছি বাচ্চারা এখানে। প্রথমত অবস্থা আমাদের উপজেলায় গেছি, উপজেলা বলছে আমাদের এখানে এটা চিকিৎসা নাই, আপনারা অতি শীঘ্রই ঢাকা শিশু হাসপাতালে যান, ঢাকা মেডিকেলে যান, হ্যাঁ, বা এই হাসপাতালের কথা বলছে। এই চিকিৎসাটা যদি আমাদের গ্রাম পর্যায়ে চলে যেত তাহলে আসলে আমাদের সাধারণ যারা আছি, ভুক্তভোগী যারা আছে অসুস্থ, তাদের এই সমস্যা হতো না। 7 দিন লেট করবো, এর আগেই নিয়ে আসছি। এখন এই জায়গায় আসছি, পরে হামটা এখন একটু স্বাভাবিক আছে, কিন্তু ঠান্ডা নিউমোনিয়াটা মানে ওইটা আর কি হয়নি। মুগদা হাসপাতালে হামে আক্রান্ত জটিল রোগী আশা কমলেও চাপ একেবারে কমেনি। এই জন্য বেসরকারি হাসপাতালগুলোতে হাম রোগীদের চিকিৎসা সেবা বাড়ানোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। একটা সরকারের দিক থেকেও কিন্তু আমার মনে হয় যেটা করোনার মতো করে একটা প্রজ্ঞাপন জারি করা উচিত, যে বেসরকারি ক্লিনিকগুলিতে দেখা যাচ্ছে অনেকগুলোই, আমরা বলবো অনেকগুলোই যে হামের রোগী ভর্তি নিতে চায় না, সেটা একটা জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একটা বাচ্চার হাম হলো 4 দিন 5 দিন পার হয়ে গেছে, তারপরে যে হামের পরবর্তী জটিলতায় যে নিউমোনিয়া, সেই নিউমোনিয়া রোগীকে তো সকলেই ভর্তি করাতে পারেন, কারণ এই নিউমোনিয়া এই রোগীটা কিন্তু সংক্রমণ ঘটাবে না। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার সময় হামের টিকার কোনো মজুদ ছিল না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান খুব সহসাই হামের প্রকোপ কমবে। মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট 100% উপর 104% পর্যন্ত আমরা টিকা কার্যক্রম অ্যাচিভ করেছি। এখন আমরা মাইকিং এবং টিনের বোমা দিয়ে খুঁজে আমরা বাচ্চা এনে যারা টিকা পায় না, আমরা টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে অ্যান্টিবডিটা ক্রিয়েট হতে আপনাদের ডাক্তারদের মধ্যে 3 to 4 উইকস সময় লাগে। হামের প্রকোপ থেকে মুক্তি পেতে যথাযথ আইসোলেশন এবং পুষ্টি নিশ্চিতের উপরও জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশের জ্বালানি খাত একটি দুষ্টু চক্রের হাতে জিম্মি, জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। একই সাথে তিনি বললেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার 5টি রূপরেখা নিয়ে কাজ করছে। বিকেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাতে আশাবাদী। সেক্ষেত্রে সরকার জ্বালানি খাতের উন্নয়নে কাজ করছে। এ সময় বিদ্যুতের দাম নির্ধারণ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শিল্প কারখানা ও বাসাবাড়ির বিদ্যুতের দাম আলাদা আলাদাভাবে নির্ধারণ করা হবে। পতিত সরকারের চুক্তির কথা উল্লেখ করে বলেন, ফ্যাসিস্ট সরকার জ্বালানি খাতকে আমদানি নির্ভর করেছে, যার ফলে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়নি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দেশীয় সম্পদ ব্যবহারের পরামর্শ দেন উপদেষ্টা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায় এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায় দেশীয় উপায়ে নবায়নযোগ্য বিদ্যুতের পরিমাণ বাড়িয়ে, এবং তৃতীয় হচ্ছে যে তার পোর্টফোলিও ডাইভার্সিফাই করে, এবং সেগুলোই আমরা সেই অনুযায়ী পুরো পরিকাঠামোকে সাজাচ্ছি। প্রযুক্তি ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশকে রপ্তানি হাবে পরিণত করা এবং আগামী 5 বছরে প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাত থেকে জিডিপিতে 15% অবদান লক্ষ্যমাত্রায় কাজ করছে সরকার। রবিবার রাজধানীর বিটিআরসি ভবনে আয়োজিত বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের আয়োজনে একথা বলেন বক্তারা। এছাড়াও দেশীয় শিল্প সুরক্ষা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ইন্টারনেট সেবার স্থিতিশীলতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে আয়োজনে। দিবসটি উপলক্ষে বিটিআরসি প্রাঙ্গণে শুরু হয়েছে 2 দিনব্যাপী টেলিকম মেলা। বিস্তারিত শুভ ইসলামের রিপোর্টে। প্রযুক্তি শুধু ব্যবহারে নয়, উৎপাদন ও রপ্তানিতেও হাব হতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রোববার রাজধানীর বিটিআরসি ভবনে আয়োজিত বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের আয়োজনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, এআই, ডেটা সেন্টার ও কাটিং এজ টেকনোলজি হবে ভবিষ্যতের চাবিকাঠি। বর্তমান সরকার
নির্বাচনী স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে প্রবৃত্তি ও কর্মসংস্থানের নতুন চালিকা শক্তি হিসেবে বিবেচনা করছেন। এআই, হার্ডওয়্যার, সেমিকন্ডাক্টর, সফটওয়্যার, বিপিও, সাইবার নিরাপত্তা, ডেটা সেন্টার, স্টার্টআপ অ্যান্ড ডিজিটাল সেবার মাধ্যমে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রযুক্তি শুধু ব্যবহৃত হবে না, বাংলাদেশ প্রযুক্তি উৎপাদন, সেবা প্রদান ও রপ্তানি ক্ষেত্রেও শক্তিশালী অবস্থান তৈরি করবে। আগামী 5 বছরের মধ্যে প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাত থেকে জিডিপিতে 15% অবদানের লক্ষ্যমাত্রায় কাজ করছে সরকার বলে জানান প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা। We believe that if we act together and we can deliver what we promise, that better broadband, higher reliability, higher availability, better data center, AI-powered data center for our e-governance and private sector, within next 5 years, we can contribute from this sector to GDP growth 10 to 15%. It is challenging, but it is achievable. প্রযুক্তি খাতে দেশীয় শিল্পকে টিকিয়ে রাখার পাশাপাশি বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে ভারসাম্যপূর্ণ পলিসিতে জোর মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রীর। আন্তর্জাতিক যারা এখানে ইনভেস্টররা রয়েছেন তাদের পাশাপাশি আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি কিভাবে গ্রো করতে পারে এবং আগামী দিনে আমরা কিভাবে আমাদের যে সার্ভিস, আমরা যদি দেখি বাংলাদেশের পপুলেশনের দিক থেকে যদি দেখি তাহলে 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এবং টেলিকম অপারেটর বা সাবস্ক্রাইবারের দিক থেকে আমরা 20 নম্বরে রয়েছি, অথচ আমাদের সেবার মান রয়েছে অনেক নিচের দিকে। তো সেই জিনিসগুলো বিবেচনায় এবং আমাদের মার্কেটের সাইজ বিবেচনায় আগামী দিনে এমন পলিসি গ্রহণ করা হোক যাতে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি আরও থ্রাইভ করতে পারে এবং আমরাও টেকনোলজিতে পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। ডিজিটাল ইকোনমির চালিকা শক্তি ইন্টারনেটের দাম কমানো সহ স্থিতিশীলতায় জোর বিটিআরসি চেয়ারম্যানের। ডিজিটাল লাইফ লাইন্স, কথাটাই হচ্ছে ডিজিটাল লাইফ লাইন্স, স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স ইন দ্য কানেক্টেড ওয়ার্ল্ড। ঝড় ঝঞ্ঝা ক্ষুদ্র একটা সমুদ্রে, উত্তাল সমুদ্রে ঝড় ঝঞ্ঝায় ডুবে না গিয়ে সংসপ্তকের মতো যুদ্ধ করে ভেসে থাকা, টিকে থাকা, ঘুরে দাঁড়ানো, এইটাই হয়তো রেজিলিয়েন্সের মানে। রেজিলিয়েন্স তৈরি করেন কার জন্য? এই ডিজিটাল লাইফ লাইনগুলোর জন্য রেজিলিয়েন্স তৈরি করেন যেন এটা সহজে ধ্বংস না হয়ে যায় বা একটা ধ্বংস হলে যেন আরেকটা থাকে। বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে বিটিআরসি চত্বরে চলছে 2 দিনব্যাপী টেলিকম মেলা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা। মানবাধিকার কমিশনকে নখ দন্তহীন বাঘের বদলে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে চায় সরকার, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রবিবার রাজধানীর সৈয়দ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে আয়োজিত অংশীজন সভায় এমন মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত বিলে মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণের বিধান রাখা হয়েছে, যা প্রতিষ্ঠানকে মানবাধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে। এছাড়াও অভিযোগ তদন্তের সিদ্ধান্ত গ্রহণের জন্য একজন কমিশনারকে দায়িত্ব প্রদান ও প্রতিবেদন প্রদানের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়ায় ভুক্তভোগীদের হয়রানি বন্ধ হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় গুম সংক্রান্ত শাস্তির বিধান ফৌজদারি দণ্ডবিধিতে যুক্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সভায় আলোচকরা প্রস্তাবিত 2 আইনের নানা সীমাবদ্ধতা তুলে পর্যালোচনা করেন। পরে আইনমন্ত্রী প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত আইনের খসড়া সংশোধন এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে কার্যকর আইন প্রণয়নের আশ্বাস দেন। আবারও শুরু হয়েছে বিইউপি ক্যারিয়ার ক্লাবের ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট। এবার এতে অংশ নিয়েছে 60টিরও বেশি দেশি বিদেশি প্রতিষ্ঠান। থাকছে ওয়াক ইন ইন্টারভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং, নেটওয়ার্কিং ও বিশেষ সেমিনার। আয়োজকদের আশা, এবারের আয়োজনে অংশ নেবে 2000-এরও বেশি শিক্ষার্থী। ওমর ফারুকের রিপোর্ট। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপির 3 দিনের এই আয়োজন সাজানো 50টিরও বেশি কোম্পানির বুথে। এই প্ল্যাটফর্মে রয়েছে নেটওয়ার্কিং, ক্যারিয়ার কাউন্সেলিং, নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি মত বিনিময়ে কর্মসংস্থানের নতুন সুযোগ। এক ছাদের নিচে দেশের বিখ্যাত বেসরকারি প্রতিষ্ঠানগুলো ওয়াক ইন ইন্টারভিউর সুযোগ। নিজেদের দক্ষতা ও যোগ্যতা তুলে ধরেন চাকরি প্রার্থীরা। অনেক সময় ইনফরমেশন গ্যাপ থাকার কারণে, জাস্ট না জানার কারণে অ্যাপ্লাই করতে পারছি না, বাট
at BUP we have this course, lots of companies are coming here, so we get to know the companies better. It's not only a fest, we are serving as a platform. যেন আমাদের সিনিয়র্সরা right after they graduate or even before they graduate তারা যেন একটা opportunity পায় to test out their skills and to understand where they stand in the job market. আমাদের যে ফ্রেশ গ্র্যাজুয়েট আছে এখানে একটা প্রপার অপরচুনিটি পাচ্ছে to get the best of the best jobs from the best of the best companies. গত বছর আমাদের রেকর্ড সংখ্যক 650 জন অলমোস্ট অ্যাভারেজ অ্যাপ্রক্সিমেটলি চাকরি বা ইন্টার্নশিপ পার্ট টাইম জবস পেয়েছে। এবার আমরা টার্গেট করছি অ্যাটলিস্ট 1000 জবস ফ্রম বিউপি ক্যারিয়ার ফেস্ট। নবীন শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম একাডেমিক রেজাল্টের ভিত্তিতে অগ্রাধিকার দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। তাদের থেকে আমরা আশা করছি যেন তারা হচ্ছে যাদের মধ্যে হচ্ছে একটু ভালো সিজিপিএ থাকবে, রেজাল্ট থাকবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। মোস্টলি ফ্রেশার স্টুডেন্ট যারা তারা অ্যাপ্লাই করছে এবং ইন্টার্নশিপের জন্য, এবং আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। এমন একটা জব ফেয়ার আসলে স্টুডেন্টদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি, যেখানে তারা হচ্ছে ওদের ফুল পটেনশিয়াল অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবে, ওদের হচ্ছে ফেভারিট যে অর্গানাইজেশন যেখানে তারা কন্ট্রিবিউট করতে চায় ওখানেও কাজ করতে পারবে। এ উপলক্ষে সেমিনারি শিক্ষার্থীদের চাকরির বাজারের চাহিদা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতে ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা দেন বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীকে নিয়ে গৌরবের 90 বছর পূর্তি অনুষ্ঠান করতে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ক্লাব। আগামী 3 মাসের মধ্যে জমকালো আয়োজনের পরিকল্পনা ক্লাবের নতুন পরিচালনা পর্ষদের। মোহামেডানের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে ক্রিকেট, ফুটবল, হকি দলের পাশাপাশি নারী উইংকে শক্তিশালী করার পদক্ষেপ নিচ্ছে ক্লাবটি। মোহামেডানের বার্ষিক সাধারণ সভা শেষে 10টি সিদ্ধান্তের কথা তুলে ধরেন সভাপতি বরকতুল্লাহ বুলু। বিসিবি নির্বাচনে ক্লাব কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে মাসুদুজ্জামানকে। মানিক মাহমুদের রিপোর্ট। দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান, তবে কালের পরিক্রমায় পরিচালনা পর্ষদের অদক্ষতা ও ব্যর্থতার পাশাপাশি আর্থিক ঘাটতিতে নানা সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে মতিঝিলের ক্লাবটিকে। সংসদ নির্বাচনের পর পরিবর্তনের আশা জাগে মোহামেডানের। নতুন নির্বাহী কমিটিতে থাকা সরকারের মন্ত্রী, উপদেষ্টারা ছাড়াও দক্ষ ক্রীড়া সংগঠক ও বিত্তবান সদস্যদের নিয়ে পুরনো হতাশা কাটানোর উদ্যোগ ক্লাবটির। বার্ষিক সাধারণ সভায় আলোচনা হয় মোহামেডানের নতুন জাগরণ তৈরি করার বিষয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে মোহামেডানের 90 বছর পূর্তির বর্ণাঢ্য অনুষ্ঠান। ক্লাব সভাপতি জানিয়েছেন, উদ্যোগ নেওয়া হচ্ছে ক্লাবের নিজস্ব আয়ের ব্যবস্থা করার। 90 বছর পূর্তি উপলক্ষে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জনাব তারেক রহমান সাহেবকে আমরা আমন্ত্রণ জানাব। মোহামেডান ক্লাবকে ইউরোপীয় ক্লাবগুলোর আদলে ফ্যান ক্লাব তৈরি করার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সাভারের জমিটা নিয়ে আমাদের ডাইরেক্টর ইনচার্জের নেতৃত্বে আমরা যাব, সব পরিচালকই যাবে, যাওয়ার পরে ওখানে ডিসিশন হবে, পরবর্তীতে বোর্ড মিটিংয়ে ডিসিশন হবে আমরা ওখানে কী করব। তবে ওইখানে একটা মাঠ করার পরিকল্পনা সবাই একমত পোষণ করেছেন। 90 বছর পূর্তিতে থাকছে চমক, হতে যাচ্ছে দেশি বিদেশি খেলোয়াড়, পরিবার ও সমর্থকদের মিলনমেলার উৎসব, বলেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ। যে আমরা চেষ্টা করব এই 90 বছর পূর্তি থেকে আমরা আমাদের মোহামেডান ক্লাবের অতি যারা বড় বড় প্লেয়ার খেলেছে, দেশি এবং বিদেশি, সবাইকে আমন্ত্রণ জানাবো। ওইভাবে আমরা আরও বড় করে অনুষ্ঠানটা করব, যাতে সবাই বুঝতে পারে হ্যাঁ মোহামেডান ক্লাব কিছু একটা করতে যাচ্ছে। এটা মিনিমাম 3 মাস লাগবে আমাদের। 3 মাসে এটা আমরা একটা এই বছর হবে, এই মানে 90 বছরের মধ্যেই হবে। আগামী 7 জুন বিসিবি নির্বাচনে মোহামেডানের মনোনীত কাউন্সিলর ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান পরিচালক পদে নির্বাচন করার ইঙ্গিত এই ক্রীড়া সংগঠকের। তবে বরকতুল্লাহ বুলুর বিসিবি সভাপতি পদে ভোটের গুঞ্জন পুরোটাই গুজব। মাননীয় সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু এমপি এই ধরনের কথা আমরা আমাদের সাথে কখনোই কোনো আলোচনা হয়নি। আমি কাউন্সিলর এবং আমি বিসিবি প্রতিনিধি, এটা আমি বলতে পারি। এটা আমার ব্যক্তির ইচ্ছার উপরে হবে, তখন ক্লাব হয়তো ইন্টারেস্ট দেখাবে। যদি ফেডারেশন কাপের ফাইনাল প্রতিপক্ষ বসুন্ধরা কিংসের মাঠে খেলতে চায় না মোহামেডান, নিরপেক্ষ ভেন্যুতে খেলতে আবেদন করেছে বাফুফের কাছে। ফেডারেশন তা মঞ্জুর করবে বিশ্বাস ক্লাব ম্যানেজমেন্টের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।